কলকাতাকে, এটা কিন্তু সত্যি অনভিপ্রেত। কারণ আমরা 1 বছর আগে যেভাবে দেখেছিলাম যে গর্জে উঠেছিল কলকাতা বিচারের দাবিতে, সেই বিচারই কিন্তু রয়ে গেছে অধরা। আমরা আজকে আবারও দেখলাম যে বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন বহু মানুষ। গতকাল রাত থেকেই আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং আজকেও নবান্ন অভিযান ঘিরে পুলিশের একেবারে বর্বরোচিত আক্রমণের অভিযোগ উঠল বিভিন্ন মহল থেকে। পুলিশ আটকালো আর বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তারা বিক্ষোভ দেখালো। বিষয়টা হচ্ছে যে এই যে অভয়ার মা বাবা বা তিলোত্তমার মা বাবা, তাদের কিন্তু এরকমটা হওয়ার কথা নয়। তারা কিন্তু একটা নিরুপদ্রব জীবন পাওয়ার তাদের কথা ছিল, কারণ তারা তাদের মেয়েকে একেবারে স্বপ্নের জাল বুনেছিলেন মেয়েকে নিয়ে। তারা চেয়েছিলেন তার মেয়ে ডাক্তার হোক, ডাক্তার হয়ে তাদেরকে তাদের জীবন একটা সুন্দরভাবে সেজে উঠুক। কিন্তু সেই সুন্দরভাবে সেজে ওঠাটা আর হয়ে ওঠেনি, কারণ গত বছরের যে নৃশংস আমরা ঘটনা দেখেছিলাম, আরজি করে ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনার 1 বছর পেরিয়ে গেল, কিন্তু বিচার এখনো অধরা রয়ে গেল। আর সেই বিচারের দাবিতেই একেবারে সপ্তমে সুর চড়িয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু তারপরেও পুলিশ তাদের বারে বারে আটকালো, বারে বারে প্রতিহত করলো, এবং বলা যেতে পারে যে এই যে একটা আমি বলছিলাম যে নিরুপদ্রব জীবন পাওয়ার কথা ছিল একজন বাবা মা এবং তার সন্তানের, সেটা আর হয়ে উঠল না। আজকেও রাস্তায় রোদ্দুরে প্রতিবাদে নামতে হলো তিলোত্তমার মা বাবাকে। তারা মেয়ের বিচার এখনো পাননি, সেই শোক তাদের রয়েছে, সেই শোক আরো গভীর হয়েছে। কিন্তু সেই শোকের আদৌ কি সমাধান হয়েছে? তারা কি বিচার পেয়েছেন? তারা বিভিন্ন মহলে ঘুরেছেন, হিল্লি দিল্লি ঘুরে এসেছেন, কিন্তু বিচার তারা পাননি। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু শুধুমাত্র তিলোত্তমার মা বাবা নয়, আরও এক সন্তানহারা মা বাবা এই রাস্তায় প্রতিবাদে আজ নেমেছিলেন। আমরা দেখেছি কালীঘাট চলো অভিযান ছিল নবান্ন অভিযানের পরপরই, এবং সেই কালীঘাট চলো অভিযান ছিল অভয়া মঞ্চের ডাকে। আর সেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন, আপনাদের মনে থাকবে, সম্প্রতি আমরা জানি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হিংসায় বলি হয়েছিলেন তামান্না। আর তামান্নার মাও ছুটে এসেছিলেন তিলোত্তমার মায়ের পাশে দাঁড়াতে, তার সমব্যথী হতে। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব যে বিচারের সুর, বিচারের দাবিতে দুই মায়ের চোখের জলই মিশে গেল, কিন্তু আদেও কি বিচার হলো বা বিচার পাবেন তারা? আমরা এই নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব যে 1 বছর বাদেও কেন নামতে হলো সন্তানহারা বাবা মাকে আবারও রাজপথে। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রথমে একটু পরিচয় করিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সমর্থক দেবব্রত রয়, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি সুপ্রিয় ঘোষ। প্রথমেই দেবব্রতদার কাছে যাব। দেবব্রতদা, প্রথমেই আমার একটাই প্রশ্ন, যে এই যে আজকে 1 বছর পরেও সন্তানহারা বাবা মাকে কেন রাস্তায় নামতে হলো বিচারের জন্য? দেখুন, আজকে শুভ রাখি পূর্ণিমা বা রাখি উৎসব অনেকেই পালন করেন, সৌভ্রাতৃত্বের বন্ধনের দিন। তিলোত্তমার মা বাবার প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি, শ্রদ্ধা রয়েছে। সত্যি কথা, ওনাদের যে ক্ষতিটা হয়েছে, সারা জীবনের সঞ্চয় ওনারা হারিয়েছেন, সেই দুঃখের জায়গা থেকে আমাদের কিছু বলার নেই, কারণ বলার নেই, আমরা সেই দুঃখের ভাগই হতে পারি, দুঃখ প্রকাশ করতে পারি, কিন্তু যা কষ্টটা তো ওনারাই পেয়েছেন, সেটা ফিরিয়ে দেওয়া সাধারণ মানুষের পক্ষেও আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু দেখতে হবে এখন সেই বিচার এবং কত তাড়াতাড়ি তারা পাচ্ছেন। প্রাথমিকভাবে রাজ্য সরকার যে চেষ্টাটা করেছিল এবং 24 ঘন্টার মধ্যে যে আততায়ী ধরা পড়েছিল, এবং তারপরও তার পরিবারের মনে হয়েছিল যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না এবং আরও উচ্চতর তদন্ত পাওয়া উচিত, এবং উচ্চতর বলতে সিবিআই, এবং সিবিআই তদন্ত হয়েছে। কার্যত সিবিআই যে তদন্ত করেছে, তার যদি রাজ্য পুলিশের তদন্তে সন্তুষ্টই হতেন পরিবার, তাহলে পথেই এখনো আন্দোলনে নামতে হচ্ছে কেন পরিবারকে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। এখন তদন্তটা পুরোপুরি রাজ্য সরকারের হাতে থেকে সিবিআইয়ের হাতে চলে গেছে, এবং নির্দিষ্টভাবে আদালত সেটা নজরদারিতে হচ্ছে। এখানে রাজ্য সরকারের কোনো রকম ভূমিকা নেই। এখন আমি এখানে বসে খাপ পঞ্চায়েত বসিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং
বিভিন্নভাবে কেউ শার্লক হোমস হয়ে বিভিন্ন রকম তথ্য খাড়া করে প্রকাশ্যে পছন্দ মতো আততায়ী আমরা ভেবে নিতেই পারি, কিন্তু তার দোষের নেই। কিন্তু আদালতকে দিয়ে নির্দিষ্ট লজিক দরকার, প্রমাণ দরকার, তথ্য দরকার, তথ্যের ভিত্তিতে করে। কিন্তু আপাতত সেরকম কিছু পাওয়া যায়নি। কিন্তু বাস্তবে আমরা দেখলাম কিছু মানুষ সেই শোকের জায়গাটা সুযোগ নিয়ে তাদের সুবিধাবাদী রাজনীতি, আখের গুছিয়ে নেওয়ার রাজনীতি তারা এখনও করে যাচ্ছে। আমরা দেখতে পেলাম তারা যে পরিবার, তারা মাননীয় অমিত শাহর কাছে গেছিলেন, তারা দেখা করলেন না, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, সেই দলের নির্দিষ্ট দলের ব্যাপার। কিন্তু এখানে দেখা গেল কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নবান্ন অভিযান, নবান্নটা কোথায়, সিজিও কমপ্লেক্স কোথায় এবং নির্দিষ্ট তদন্তকারী সংস্থার অফিসটা কোথায়, এগুলো তাদের তো নিশ্চয়ই জানাই, তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। নবান্নটা তো আর সিবিআইয়ের অফিস নয়, সেটা তাদের জানতে হবে। মানুষকে বিভ্রান্ত দু একদিন করতে পারে না, চিরদিন তো মানুষকে বিভ্রান্ত করে রাখা যাবে না। আমরা দেখতে পেলাম কারা নবান্নর দিকে গেল, কারা অশান্তি করলো, আর কারা অতিথি শিল্পী ছিল আমরাও দেখতে পেলাম, আর কারা ফুটেজ খাওয়ার চেষ্টা করলো এবং কারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো। এবং প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জির ভূমিকা কি ছিল? নিশ্চয়ই ছিল না, দেখুন পুলিশের এরকম একটা সন্তানহারা বাবা মা, তারা একটা প্রতিবাদে নেমেছেন রাস্তায় সন্তানের বিচারের দাবিতে। সেই বিচারের দাবিতে পথে নেমে পুলিশ কি করলো? আপনি তাদেরকে প্রহার করলো। আমরা যদিও প্রহারের বিষয়টা আমরা চাকরিহারাদের ক্ষেত্রেও দেখেছি পুলিশকে প্রহার করতে, কিন্তু তারপরেও আমরা সত্যি আমাদের কাছে এটা অনভিপ্রেত একটা ঘটনা, যেখানে সন্তানহারা বাবা মা তার মেয়ের বিচারের জন্য রাস্তায় নেমেছে। 1 বছর হয়ে গেছে, তারা বিচার পাননি। সেই প্রতিবাদে আবারও তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। বয়স্ক বাবা মা, তাদেরকেও প্রহার করলো পুলিশ। এবার বলতে দিন, যাদের লক্ষ্য হচ্ছে অরাজকতা তৈরি করা। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল বাবু বলেছেন, দেখুন এই পরিস্থিতি তৈরি হতে পারে, তার বাইকটাও আপনার মনে দেখানো উচিত, এই পরিস্থিতি তৈরি হতে পারে, এই পরিস্থিতি করবে, ওনার সিকিউরিটি নিয়ে আমরা চিন্তিত। বাস্তবেও দেখা গেছে কিছু নেড়া মাতার লোক কোনোই দিয়ে ধাক্কা মেরে সেগুলো দেখানো উচিত, চাপিয়ে দেওয়া উচিত না। এইগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্টভাবে আমরা এখানে বলে যাচ্ছি, কিছু মানুষ ফুটেজ খাওয়ার জন্য নির্দিষ্টভাবে এই পরিস্থিতি তারা তৈরি করেছে এবং তারা চেয়েছিল এই পরিস্থিতি একদম স্পেসিফিক ভাবে বিজেপির লোকেরা এবং বিরোধী দল না। তার মুখের ভাষা, তিনি বিরোধী দল, তার চেয়ারটাকে তো সম্মান করুন, আর কিছু না করেন। কি মুখের ভাষা, এই ধরনের ভাষা একজন মুখ্যমন্ত্রী, আর যারা অতিথি শিল্পী যারা ছিল তারা মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করছে। ধিক্কার জানাই আমরা, তাদের লজ্জা করা উচিত। যে পরিস্থিতি, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের অরাজকতা তৈরি করার চেষ্টা করেছে। কিছু মানুষ কিউআর কোডে চাঁদা তুলেছে, তারা দোয়ের উৎসব করেছে, বিদ্রোহ করেছে, পশ্চিমবঙ্গের পুজো বন্ধ করার চেষ্টা করেছে এবং আগামী দিনে সামনে সব থেকে বড় উৎসব সেটাও আটকানোর চেষ্টা করছে। এদেরকে ধিক্কার জানাই। শুনুন, যে পরিস্থিতি হয়েছে, সিভিক সমাজের যে অভিযোগ করেছে, আন্দোলন করেছে, আমরা সম্মান জানাই, কিন্তু তার মানে মস্তানি নয়, তার মানে গুন্ডামি নয়, তার মানে অরাজকতা নয়। অরাজকতার মাধ্যমে যারা রাজ্যকে অচল করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে একরাশ ধিক্কার জানাই এবং মানুষ জবাব দেবে। এই যেন মশার আন্দোলন ম্যালেরিয়ার বিরুদ্ধে, ড্রাকুলা করছে রক্তদান উৎসবে লৌহ কপাটের মতো ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। চার গাছা লোক, 200, 300, 400 লোক, কোথায় ড্রোন দেখান না? একটু ড্রোন দিয়ে ওপর থেকে আমরা দেখি কত লক্ষ লক্ষ লোক এসেছিল, কারা এসেছিল, একটাও তো খুঁজে পেলাম না। ওই 4 গাছা লোক নিয়ে হই হই, ওসব মানুষ সব বুঝে গেছে। কিসের ভয় ছিল পুলিশের? কিছুর ভয় নাই। অরাজকতা তৈরি, একটা সাধারণ মানুষ যেন ডিস্টার্ব করা না হয়, একটা সাধারণ মানুষের চিনে গেছে, সারা দেশ জুড়ে এরা অত্যাচার করছে, অনাচার করছে, মানুষের সংস্কৃতির উপর আঘাত করছে। সিপিআই এর প্রতিনিধি রিতেশ বসাক, রিতেশ আপনাকেও স্বাগত জানাই। আচ্ছা, আমি একটু সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, যে বিষয়টা, যে আমার যে প্রশ্নটা ছিল, যে আজকে 1 বছর পেরিয়ে গেল, আরজি করের বিচার এখনো অধরা, সেখানে আবারও সন্তানহারা বাবা মাদের নামতে হলো রাস্তায়। বিচার অধরা এটা আমরা মনে করি না। বিচারের মতো চলছে এবং বিচারের মতো করে কোর্ট তাদের মতো করে একটি রায় দিয়েছে, একজনকে ধরা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রমাণ যা সিবিআই তাদের হাতে এসছে তার সেই অর্থে সেই
মানে রাখো না, বাবা মা মনে করছেন যে সম্পূর্ণ বিচারটা হয়নি। তো আমার মনে হয় একটুখানি এটাকে কারেকশন করা দরকার। সম্পূর্ণ বিচার তাদের নাই মনে হতে পারে, স্বাভাবিকভাবে আমাদেরও এটা মনে হয় যে প্রথমত কিছু সিভিক ভলেন্টিয়ার যাকে মানে একদম মেলাইন করে তাকে সামনের এর সারিতে ঠেলে দাবিতে দেওয়ার আবার কাজ করেছে, নামতে হলো, তাদের যেখানে দরকার। সন্তানহারা বাবা মাদের। সেটাই বলছি, সেটাই বলছি যে একদম সিভিক ভলেন্টিয়ারকে তাকে একদম মেলাইন করে সামনের সারিতে ঠেলে দেওয়ার কথা, বা ঠেলে দিয়ে এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার তারা ঠেলে দিয়েছে। সেখানে প্রিন্সিপালদের থেকে শুরু করে আরো যারা যারা এখন যুক্ত ছিল, এবং ওই টালাভাঙার ওসি থেকে শুরু করে তাদেরকে মানে বাঁচানোর প্রক্রিয়া আমরা প্রথম থেকেই দেখে এসেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অভিভাবকরা এখানে অনেক বড় বড় ভাষণ দিচ্ছিলেন, তার কাছে একটাই কথা আমার বলার আছে যে 4 গাছা লোক বা 5 গাছা লোক যাদেরকে বলছে, এই 4 গাছা 5 গাছা লোক যদি থাকতো তাহলে পুলিশকে এত বড় বড় গার্ডরেল দিয়ে বড় বড় করে গেট তৈরি করে নবান্নর পক্ষে অভিযানকে আটকে দেওয়ার রাস্তা করতে হতো না। উনি বললেন প্রধান মুখপাত্র কুণাল ঘোষ নাকি এটা আশঙ্কা প্রকাশ করেছেন, আর কুণাল ঘোষ তো মানে ঘুম থেকে ওঠার পর থেকে মিথ্যা কথা বলে। কুণাল ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা, সমস্ত টাকা হচ্ছে কুণাল ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাহলে কি যেটাকে ধরে নিতে হবে যে সেটা ঠিক? আদতে রাজ্য সরকার প্রথম দিন থেকে যেভাবে এই আরজিকরের ঘটনাকে সামনে রেখে যেভাবে প্রতি নিহত মিথ্যা কথা বলে গেছে, এভিডেন্স গুলোকে ট্যাম্পার করার চেষ্টা করেছে, পুলিশ কমিশনার মিডিল কোয়েল থেকে শুরু করে ওখানকার মেডিকেল স্টাফ থেকে শুরু করে একাধিক মিটিং, একাধিক অনুষ্ঠান আপনারা করেছেন, আমরাও তার সাথে যুক্ত রয়েছি। ওনারা এখন বলছেন সিবিআই দরকার, যারা সিবিআই দায়িত্ব নিয়েছে প্রায় 7-8 দিন থেকে মোটামুটি 10 দিনের কাছাকাছি। তারপরে তো 7-8 দিন বা 10 দিন, এই 10 দিনের যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে তো রাজ্য সরকারের হাতে ছিল আমার যতদূর মনে পড়ছে যে 4 দিন পুলিশি তদন্ত হয়েছে, তারপরেই কিন্তু সিবিআই তদন্ত শুরু করেছিল। সেখানেও কিন্তু একটা এখনো পর্যন্ত কিন্তু তিলোত্তমার পরিবার তারা বলছেন যে সিবিআইয়ের তদন্তেও তারা অসন্তুষ্ট, তাদের মধ্যে সেই বারবারই তারা সেই অভিযোগ এনেছেন। এবং কোথাও গিয়ে এই তদন্তের বিষয়টা আমি আসবো সুপ্রিয়, পরে আসছি আমি এই তদন্তের বিষয়টা নিয়ে। বিষয়টা হচ্ছে কেতন, আমার যে প্রশ্ন ছিল যে আজকে একজন সন্তানহারা বাবা মা তারা পথে নেমেছিলেন প্রতিবাদ বিচারের দাবিতে, তারা আবার রাস্তায় নেমেছিলেন। সত্যি তাদের চোখের জল মানে ক্ষত বলা যেতে পারে আরও গভীর হয়েছে। তারা প্রতিবাদে নেমেছিলেন বিচারের দাবিতে, তার কারণ তাদের মানে তাদের সবসময় যেটা মনে হয় যে তাদের সন্তানের বিচার তারা এখনো পাননি। তো সেখানে এতটা কঠোর পুলিশি ব্যবস্থা, নিশ্ছিদ্র নিরাপত্তা বলা যেতে পারে, কংক্রিটের গাঁথুনি, পরের পর ব্যারিকেড, দফায় দফায় ব্যারিকেড, সেখানে অভয় তিলোত্তমার বাবা মাকে পর্যন্ত রাস্তায় ফেলে পেটানো হলো, এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং তিলোত্তমার মা। তিনি বলছেন তার কপালে আঘাত লেগেছে এবং পুলিশের কাছ থেকে এটাই আশা করা যায়। এবং সেখানে তার বাবা বলছেন যে তাকেও মেরেছে পুলিশ, এবং তারপর তাকে হাসপাতালে পর্যন্ত যেতে হলো তিলোত্তমার মাকে। এটা কি কাম্য ছিল? নয়, মানে আজকে রাখি পূর্ণিমার একটা পূর্ণ দিন, সেখানে মানে আজকের দিনটায় আমরা ভাই বোনেদের একটা সম্প্রীতির একটা আজকের দিন একটা উৎসব আমরা করি। আজকের দিনে আমার ওই বোনটার কথা আমাদের নিয়ে আলোচনা করতে হচ্ছে। এক তো সে মারা গেল, সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, আর 1 বছর পেরিয়ে গেল এখনো তার কোনো ন্যায় বিচার, প্রকৃত ন্যায় বিচার এখনো হয়নি, সেটা আরো দুর্ভাগ্যের বিষয়। তাই আজকের দিনে ওই বোনটার কথা মনে করে মনটা খারাপও হচ্ছে। এবং আজকে যে ঘটনাটা দেখলাম, দেখুন আজকে এখানে রাজনীতির একটা পার্ট অবশ্যই বিবেচনায় আসবে, কারণ হচ্ছে যে একটি রাজনৈতিক দল সেখানে আজকে একটি মানে রাজনৈতিক দলের কিছু নেতারা বা একটি রাজনৈতিক দল এখানে ইনভলভ ছিল সেই আজকে যে ডাকতে। কিন্তু আমরা এখানে রাজনৈতিক দলটিকে সরিয়ে রেখে আমরা কিন্তু তাদের একমাত্র পরিচয়, প্রাথমিক পরিচয় আর বড় পরিচয়, সেটা হচ্ছে তারা কিন্তু আমাদের ওই ডাক্তার বোনের মা এবং বাবা। এবার তারা যে তাদের সাথে আমাদের অনেকবার তাদের বাড়িতে আমরা গেছি, আমাদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের কিন্তু মানে মানসিক দৃঢ়তা, তাদের যে লড়াই করার মানসিকতা, এটা কিন্তু মানে যথেষ্ট ভালো রয়েছে। আর আমরা মানে এটাকে কুর্নিশ জানাই যে এত বড় একটা সরকার, সরকারের মেশিনারি, পুলিশ সবটাকে মানে ভয় ভীতি সমস্ত কিছুকে মানে উপেক্ষা করেও তারা আজকের দিনেও লড়াইটা চালাচ্ছেন। এবার দেখুন একটা বিষয় থাকে, যখন মানুষ
ডুবতে যায়, সেখানে যা পায় সেটাকেই ধরে কোন রকম বাঁচতে চায়। আজকের দিনে একটা বছর পেরিয়ে গেল, এই রাজ্য সরকার যদি প্রকৃত অর্থে প্রথম দিন থেকে আমাদের যদি চোখে পড়তো যে না, তারা এই দোষীদের বিরুদ্ধে রয়েছে, যারা ধর্ষিতা হয়েছে বা যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে নয়, তাহলে হয়তো এই পরিস্থিতি আজকে আসতো না। তাই কোন নেতার সাথে গেছিল সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তারা ওই আমাদের ডাক্তার বোনের তারা মা আর বাবা ছিল, তাদের সাথে সরকার যে এই নির্মম ব্যবহারটা করবে, এটা কিন্তু মানে একটা রাজ্য যেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার আবার নাম মমতা, অর্থাৎ আমরা সেখানে কামনা রাখি যে একজন মহিলার মধ্যে একজন যে মমত্ব ভাবটা থাকে সেটা থাকবে। ওনার নামের সাথে ওনার যে ব্যবহার আচরণের সাথে কোনো মিল আমরা দেখতে পাই না। এমন কি ছিল তারা, মানে আমি রাজনৈতিক দলের কথা বারবার বলছি যে বিজেপির সাথে গেল না সিপিএম এর সাথে গেল, সেটা তাদের কাছে কোনো উপায় নেই। তারা সবার কাছে গেছে, তারা রাজ্য প্রশাসনের কাছ থেকে বঞ্চিত হয়েছে, তারা কেন্দ্রে তারাও বলেছে, তাদের সাথে কথা হয়েছিল। সেখানে রিতেশদা আপনার কাছে প্রশ্ন যে গত বছর 9ই আগস্ট চলে গেল মে, আর এবছর 9ই আগস্ট হাসপাতালে যেতে হলো তার মাকে পুলিশের প্রহারে। পুলিশ রাস্তায় ফেলে তাদেরকে মারধর করেছে, এমনই অভিযোগ তুলছেন স্বয়ং তিলোত্তমার মা বাবা। তাদের শাখাপলা পর্যন্ত ভেঙে দিয়েছে। এবং আমাদের হিন্দু নারীদের ক্ষেত্রে শাখাপলার একটা সত্যি আলাদা একটা তাৎপর্য রয়েছে, এবং সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এটাই প্রত্যাশিত, এমনটাও তারা বলছেন। এই পরিস্থিতি সত্যি মানে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো রিতেশদা, কি মনে হয়? দেখো, প্রথমেই বলি যে আজকে রাখি বন্ধনের সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা। এইটা যে রাখি বন্ধন শুধুমাত্র রাখি একটি অলংকার নয় যেটা একজন ভাইয়ের হাতে বাঁধা হয়। রাখি হচ্ছে একটা অঙ্গীকার, যে অঙ্গীকার ভাই করছে তার বোনের কাছে যে তোমাকে আমি আগামী দিনেও রক্ষা করব। এটা আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ তথা ভারতে তথা বিশ্বের প্রত্যেকটা পুরুষ জাতির কাছে দুর্ভাগ্য যে সেই বোনটাকে সে রক্ষা করতে পারেনি। কিন্তু প্রত্যেকটা পুরুষ জাতি এবং প্রত্যেকটা ভাই এটা অঙ্গীকার করেছে যে এই অভয়ার যে মৃত্যু, তার যে সঠিক তদন্ত এবং সঠিকভাবে সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে যতক্ষণ না সাজা দেওয়া হচ্ছে, আমার মনে হয় বিশ্বের কোনো ভাই চুপচাপ বসে থাকবে না, অন্তত এইটা আমার মনে হয়। এবং তুমি যেটা বললে যে 9ই আগস্টে মেয়ে মারা গেছে, আজকের 9ই আগস্ট 2025 মাকে মারা হয়েছে। এবং এই জিনিসটা হচ্ছে একই প্রশাসন কাজ করছে, তারা কিছুতেই চায় না যে কোথাও দাঁড়িয়ে তারা কাউকে একজনকে অপরাধী চিহ্নিত করে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়াতে চায়। মানে ওই কথাটা আছে না, ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিলে ব্যাপারটা শেষ হয়ে গেল, সবাইকে বললো যে ব্যাস হয়ে গেছে চ্যাপ্টার শেষ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তো বলতে হবে অভয়ার মা বাবা চাইছেনটা কি। তারা চাইছেন যে তার মেয়ের ন্যায় বিচারটা হোক। তারা যখন সেমিনার রুমের বাইরে বসে আছেন, সবাই ভিতরে ঢুকে গেছে, তাদেরকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। কজ অফ অকারেন্সের ক্ষেত্রে সেই জায়গায় সবাই হাঁটাচলা করলো, পুলিশ কেন সেই জায়গাটা ব্যারিকেড করলো না? কেন তাদেরকে বললো না যে তারা কেউ ভেতরে ঢুকতে পারবে না? ডিসি নর্থকে কেন জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে না? এই প্রশ্নগুলো এক এক করে প্রতিটা প্রশ্নের জবাব চাইছে। সিবিআই তড়িঘড়ি করে লোয়ার কোর্টের, তুমি যদি জাজমেন্ট পড়ো, লোয়ার কোর্টের জাজমেন্টে বলছে যে হ্যাঁ সিবিআই বলছে যে সন্দীপ রায় আসামি, কিন্তু সন্দীপ রায়ের আসামির ক্ষেত্রে বড্ড তড়িঘড়ি যে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে, তাতে জোর করে মনে হচ্ছে কোথাও একটা সন্দীপ রায়কে কনভিক্টেড করার চেষ্টা করছে। সিবিআইয়ের পরতে অনেকগুলো অবজেকশন এবং অনেকগুলো অবজারভেশন দিয়েছে, আমরা দিইনি, মহামান্য বিচারপতি দিয়েছেন। এবং এই অবজারভেশনগুলোর ক্ষেত্রেই আমরা চাই আমাদের কাছে, দেখো কালী নবান্নে গিয়ে এই তদন্তের পার্টটাতে রিতেশদা আমি আসবো, যে আমরা দেখেছিলাম যে 4 দিন পুলিশি তদন্ত হয়েছিল, রাজ্য পুলিশ তদন্ত করেছিল, রাজ্য পুলিশের হাতেই সেই দায়িত্বভার ছিল, কিন্তু তারপর সিবিআই তদন্তভার নেয় না। সিবিআই তদন্তভার নেয়নি, সিবিআই কে তদন্তভার হাইকোর্ট দিয়েছে, যে একজন ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সেই দাবি অভয়ার মা বাবা করেছে। একবার কেন 100 বার করবে? সিবিআই কারো পৈতৃক সম্পত্তি নয়, সিবিআই হচ্ছে রাষ্ট্রের একটা সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সিবিআই গিয়ে কেজরিওয়ালকে ধরতে পারে, হেমন্ত সোরেনকে ধরতে পারে, আর কালীঘাটে এসে একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। আরে তোমরা নিজেদের বুঝে নাও না, আরে তোমরা ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট।
আমরা যে কথা বলছি আজকে, যে বিচারের দাবিতে আবারও পথে নেমেছিলেন তিলোত্তমার পরিবার, এবং শুধুমাত্র তিলোত্তমার পরিবার নয়, পথে নেমেছিলেন প্রতিবাদে তাঁর সমব্যথী হয়েছেন তামান্নার পরিবার। আপনাদের মনে থাকবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটের হিংসায় বলি হয়েছিলেন তামান্না খাতুন, এবং তার মা আজকে সমব্যথী হয়েছেন, তিলোত্তমার মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। এই বিচারের দাবিতে দুই মায়ের চোখের জলে একেবারে মিলেমিশে এক হয়ে গেছে। সুপ্রিয়, আপনার কাছে যাব যে বিচারের দাবিতে আবারও একজন সন্তানহারা মা তিনি পথে নেমেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে 1 বছর পেরিয়ে গেছে, একজন সন্তানহারা পরিবার তারা বিচার পায়নি, বিচার কি পাবেন? এটা একটা বড় প্রশ্ন। সুপ্রিয়, তখন আমি শুরুতেই এটা বললাম যে বিচার যেটা হয়েছে সেটা নিয়ে তারা সন্তুষ্ট নয়। ইনফ্যাক্ট আমরা যারা রাজনীতি করেন তারাও মনে করি যে কোথাও না কোথাও 7 দিয়ে মাস টাকার কাজ হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যে ধরনের ইনভেস্টমেন্ট নেওয়া প্রয়োজন ছিল 4 দিনের মাথায় সেগুলো হয়নি। এবং এইসব অপরাধের কথা নির্দেশ এখানে বলার জন্য এইসব অপরাধকে যেভাবে হলিউডের মতো মেলার মতো আকার ধারণ করেছিলেন হসপিটাল স্টাফ থেকে শুরু করে পুলিশ করার, সেভাবে ওটা করা যায় না। এটা সিবিআই তার হলফনামায় এফিডেভিটের মাধ্যমে লোয়ার কোর্ট এটা জানিয়েছে। তো আমরা আশা রাখি। এবং দ্বিতীয় হচ্ছে যে দেখুন, অনেকে এই অভয়ার মা বাবা, এটা আমরা বলতেই হবে আজকে, যে অভয়ার মা বাবাকে সামনে রেখে অনেক ডাক্তার ফোরাম থেকে শুরু করে অনেকে রাজনৈতিক রং দেব না বলে যারা উঠে পড়ে লেগেছিলেন, তারা কেউ কেউ বিভিন্ন সময় আমরা দেখেছি চ্যানেলের বিভিন্ন টিএনটি বারে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের সামনে এসছে, আগামী দিন তারা টিকিটও পেতে পারে কোনো এক সংগঠনের মাধ্যমে থেকে, তারা নিজেদের আন্দোলন গুছিয়েছে। সেই আন্দোলন থেকে বিরত রাখার জন্য তারা আজকে ডাক দিয়েছিলেন নবান্ন অভিযান। এখানে অনেকে বললেন যে বিজেপি টাকা নবান্ন বিজেপির লোকেরা, দেখুন বিজেপি এখানে কোনো ঝান্ডা ছিল না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এখানে নিশ্চিতভাবে কর্মীরা তারা ঝান্ডা ছাড়াই গেছিলেন, আমরা তার সাথে জয়েন করেছিলাম নিশ্চিতভাবে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। বিরোধী দলের কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, বিরোধী দলরা তো শুধু বিজেপি, বিরোধী দলরা তো সিপিএম, কংগ্রেস, সাধারণ জনগণ, তারা তো মানুষের, তার লড়াইটা তো মানুষের জন্য। আর ভাষার কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা সেমিনার, এক একটা মিটিং এর ভাষা যদি আমি এখানে বলতে শুরু করি, তাহলে দেহপ্রকার নিশ্চিতভাবেই সেগুলোকে স্মরণ করি। শেষ যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে আপনি যেটা বলেন তামান্নার কথা, আপনি বলে ভোটের বলি, সেটা ভোটের বলতে হবে। একটা রাজ্য সরকারের নেতৃত্বাধীন একটা রাজ্যের দল তৃণমূল কংগ্রেস, তারা জয়ী হওয়ার তামান্নার মা কালীঘাট চলো অভিযানে তিনি বলছেন যে বিচার যতক্ষণ না পাবেন ততক্ষণ তার লড়াই চলবে, কিন্তু এই লড়াই তো 1 বছর আগেও চলেছিল, কিন্তু লাভটা কি হলো? সুপ্রিয়, আমি আবার আপনাকে একটা কথা বলছি যে যদি আপনি এটা মনে করেন যে বিচার আপনি 4 দিনের হোক বা 4 মাসের হোক বা 1 বছরের হোক, এটাকে যদি টাইম বিং আপনি ধরেন, তাহলে আপনাকে বলতে হবে কোর্টের নির্দেশে একজনকে সাজা দেওয়া হয়েছে। কিন্তু আমি আবারও বলছি যে আমরা কেউই এই সাজাতে সন্তুষ্ট নয়, কারণ আমরা মনে করি যে ওই তদন্ত আরো ভালোভাবে যদি হতো, আমি এটা ব্যর্থই ভাষায় বলছি সিবিআই মানে হয়ে, যে সিবিআই যদি আরো বেশি করে এটা তদন্ত করতে পারতো এবং বেসব অকিলেশকে যদি ওইভাবে ড্যামেজ না করা হতো, নিশ্চিতভাবে আরো কিছু উঠে আসতো। যেটা আপনি বললেন যে তামান্নার বিষয়, এটা তো ছোট্ট মেয়ে, 9 বছর না 10 বছরে, তাকে যেভাবে বোমা বিস্ফোরণ উড়িয়ে যেতে হবে, দেবব্রততার যে বক্তব্য, দেবব্রততার যে কথাগুলো বলছেন, দেবব্রততার একটা সাজায় বলা রাজ্য সরকারের একটি মানে, কিন্তু প্রশ্ন হচ্ছে বেশ সুপ্রিয়, বেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে দেবব্রতদা আপনার কাছে, যে এই যে 4 দিন পুলিশি তদন্ত হলো এবং তারপর সিবিআই কে তদন্তভার দেয়া হলো, এবং তারপরেও দেখা গেছে যে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশের তদন্ত কোনোটাতেই কিন্তু কিছু বেরোলো না, এবং সেই জায়গা থেকে সিবিআই আর রাজ্য পুলিশের সেটিং তত্ত্ব বারবার সেই অভিযোগ সামনে এসেছে। দেখুন, কে কি মনে করলো তাতে কিচ্ছু আসে যায় না, কারণ আদালত তথ্য চায়, লজিক চায়। আমি মনে যে করলাম যে কি হলো, আমি মনে করলাম এখন এক্ষুনি নরেন্দ্র মোদী সরকার চলে যাক, আমার মনে করাতে কিছু আসে যায় না। তার জন্য নির্দিষ্ট নির্বাচন আছে, ভোটে জিততে হয়, জিতে আসতে হয়। এখন আমার একটা প্রশ্ন আছে, এখানে নির্দিষ্টভাবে সিবিআই রাজ্য সরকারের কাছে বিক্রি হয়ে গেছে, কারা বলেছিল? অভয়ের মা বলেছিল। যদি তাই হয় তাহলে সিবিআইয়ের যে মোদির ইস্তফা দাবি কেন করলেন না? নবান্নে নদীর নন বায়োলজিক্যাল ছেলেকে বগলে নিয়ে গিয়ে তিনি কী করলেন সেটা একটু বলতে হবে। সে এখন সাধু হয়ে গেল, বলে সিবিআই বোগাস, সিবিআই অপদার্থ, 1 বছরে কিচ্ছু করতে পারেনি, কারা বলেছিল? ঠিক তাদেরকে নিয়ে তো বগলে করে গেছে। কই একবার তো সিবিআইয়ের যে খোদ কর্তা বসে আছে তার তো পদত্যাগ দাবি করলো না।
আর এই সিবিআই রাজ্য সরকারের কথা অনুযায়ী কাজ করছে। তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে দেবব্রত দাস, সেটার কি হবে? তথ্য মানে অভিযোগ তো আমারও রয়েছে। আমি অভিযোগ করছি নরেন্দ্র মোদী ঠিকঠাক কাজ করছে না, বাঙালির অস্মিতার উপর আঘাত করছে, এইটা করছে ওইটা করছে, বাঙালির ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। তদন্তেও তো অসন্তুষ্ট তিলোত্তমার পরিবার। সেটা কারা করছে? এইগুলো অরাজকতা কারা করছে? আর কি বলে নবান্নটা কি সিজিও কমপ্লেক্স? তদন্তের সঙ্গে অরাজকতার কি সম্পর্ক? তদন্তের সঙ্গে অরাজকতার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। যারা আজকে করলো, অসভ্যতা করলো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলো, তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করলো, তার মৃত্যু কামনা করলো, তাদের তো ধিক্কার জানানো উচিত। এখন যারা অভিযোগ করলো সিবিআই এগেইনস্টে, তদন্ত করছে তো সিবিআই করছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রেখেছেন, হ্যাঁ, তিলোত্তমার মা বাবাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলুন আপনি বলুন না কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? তো রাজ্য সরকার, যারা দোষ করেছে তারা শাস্তি পাবে, হয়েছে তদন্ত হয়েছে, রাজ্য পুলিশের তদন্তে সন্তুষ্ট। যাকে অ্যারেস্ট করেছে সিবিআই আর কাকে করেছে? সিবিআই আমি চাইছিলাম সিবিআই আর কর। এখন আপনি পছন্দ মতো ঠিক করে দেবেন, এই তাকে চড়ে রাস্তার মাঝখানে স্কুলে চড়িয়ে দেবেন, বিচারের দাবিতে আজকে কেন বিচারের দাবি তারা করতেই পারে। এখন যে এজেন্সি তদন্ত করছে সেখানে মমতা ব্যানার্জি কি সিবিআই প্রধান নাকি? তারা বলতে পারবে, যারা ওই যে অটোনোমাস বডিকে যারা কন্ট্রোল করে তারা বলবে, তারা তাদের পদত্যাগ দাবি করো। সেটা করছে না কেন? এখন সিবিআই ভালো হয়ে গেল, দুদিন আগে খারাপ ছিল, এখন একটা তো স্ট্যান্ডে আসতে হবে। কারা ঠিক? সিবিআই ঠিক না তো রাজ্য সরকার ঠিক, নয় রাজ্য পুলিশ ঠিক, কারা ঠিক? একটা জায়গায় আসতে হবে। আজকে বললাম সিবিআই খারাপ, খুব খারাপ, এখন সিবিআই ভালো হয়ে গেল, তার লোকজন ভালো হয়ে গেল, তার প্রধান ভালো হয়ে গেল, সেটা তো উত্তর দিতে হবে। যারা অরাজকতা তৈরি, একদম বলছিস অরাজকতা তৈরির উদ্দেশ্যে এই আন্দোলন করা হচ্ছে, তাদেরকে মিসগাইড করছে। দুজন অতিথি শিল্পী নিয়ে তাদেরকে মিসগাইড করাচ্ছে এবং তাদের পান্ডা হচ্ছে সেই শুভেন্দু অধিকারী, একদম চূড়ান্ত অসভ্যতা করছে। প্রহার করলো তিলোত্তমার মা বাবাকে, তিলোত্তমার পরিবার, এগুলো সম্পূর্ণ চক্রান্ত, একদম চক্রান্ত, একদম বিরোধী দলনেতা চক্রান্ত করে দেখা গেছে। নেড়া কৌস্তব বাগচি ওখানে ধাক্কা মেরে ওনাকে সরিয়ে দিয়েছে, একদম ক্যামেরায় দেখা গেছে। স্পেসিফিক জিজ্ঞেস করছি, তিলোত্তমার পরিবার কি করতে আজকে রাস্তায় নেমেছিল? আবার তো বলছি, তদন্তকে এরা প্রভাবিত করার চেষ্টা করছে। একদম রাজ্য সরকারের তদন্ত পছন্দ হয়নি, এনআরআই সিবিআই চেয়েছিলেন। সিবিআই কারা চেয়েছিল সেটা তো বলতে হবে। হ্যাঁ, এটা জানা উচিত। এই রাজ্যের পুরো 12টা বাজিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সবথেকে বড় দায়ী, এবং তাকে সাথ দিচ্ছে সিপিআইএম এবং কংগ্রেস। তুমি কি খাপ পঞ্চায়েত বসাবে নাকি? না, তুমি খাপ পঞ্চায়েত যাও না, সিবিআই দল সিজিও কমপ্লেক্স চলো না, আমরাও যাবো তোমার সাথে। দম আছে? না কবে যাবে? সিজিও কমপ্লেক্স কবে যাবে? এই তো হয়ে গেল। কারা তদন্ত করছে? তদন্ত কারা করছে? কজনকে ধরা গেছে? নতুন আততায়ী কোথায় গেল? দ্রোহের উৎসব কোথায় গেল? 150 গ্রাম কোথায় গেল? আমি সোমা বলছি কোথায় গেল? হ্যাঁ, কি চাও তোমরা? কি চাও? এই তো দেখা গেল তো। শোনো, মানুষকে বোকা বানানো যাবে না, বোকা বানিয়ে রাখানো যাবে না। এই বারে বারেই ঘাড় ধাক্কা খাবে, মানুষের কাছে খাবে, আদালতে খাবে, বারে বারে ঘাড় ধাক্কা খাবে। দেখুন, ঠিকই তো। এই যে ইনভেস্টিগেশনটা যেটা আমরা দেখছি, এটা প্রথম ধাপ থেকেই আমরা দেখছি। যতক্ষণ এটা রাজ্যর আমলে, রাজ্যের আন্ডারে যখন মানে পুলিশ যখন তদন্ত করছিল, সে প্রথম মুহূর্ত থেকে আমরা অনেকগুলো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখেছি। সেটা তার পরিবার, তার মা বাবাকে তার মানে মৃতদেহের কাছে না যেতে দেওয়া, তাদেরকে মিসগাইড করে আগে থানা নিয়ে চলে যাওয়া, তারপরে বডিটাকে নিয়ে শ্মশান ঘাটে চলে যাওয়া, শ্মশান ঘাটেও তাদের মা বাবাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেটাকে বডি পুড়িয়ে দেওয়া। এছাড়া সন্দেহ পাচ্ছে, এটা এটা বাস্তব। তোমার নির্মল ঘোষ এটা করিয়েছিলেন। তুমি তো আইনজীবী, যাও না একটা মামলা করো, যাও না মামলা করো, দম আছে, যাও না একটা কোটা সদস্য প্রণোদিত মামলা করো, একটা সুমোটো করো। এটা রাস্তায় দাঁড়িয়ে এক বছর বাদে আমরা ছবিটা দেখলাম। এর আগেও আমি এই প্রশ্ন তুলেছি যে গত বছর এই দিনে চলে গেছেন তিলোত্তমা, আর আজকে মার খেতে হলো সেই তিলোত্তমার মাকে, পুলিশি প্রহারের মুখে পড়তে হলো। তারা বলছেন যে পুলিশের কাছে এটাই প্রত্যাশিত। কি বিস্ফোরক অভিযোগ রিতেশ দা? এবার বলবো, আমার সময় তোরা বলে নিল। আচ্ছা বেশ, কেতন আমি আপনার কাছে ফিরছি, প্লিজ রিতেশ দা। দেখো, তিলোত্তমার বিচার কিন্তু একটা, তিলোত্তমা বা অভয়ার বিচার কিন্তু একটা আন্দোলন। এই আন্দোলনটা নারী সমাজকে সুরক্ষা দেওয়ার আন্দোলন। তিলোত্তমার বিচার মানেই যে মমতা ব্যানার্জির কালকে সরকার থেকে চলে যাচ্ছে তা কিন্তু নয়। তিলোত্তমা হচ্ছে একটি নারী আন্দোলনের, নারীদের সম্মানার্থে যে কি লড়াই চলছে সেটার জন্য, সেটা একদিনে মিটবে না।
আমরা এও ভাবছি যে মানে এই 1 বছর হয়ে গেল বলেই যে রাস্তা ছেড়ে সবাই চলে যাচ্ছে, তাও কিন্তু নয়। এই লড়াইটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে ধিক ধিক করে জ্বলছে। মোমবাতি নিভে যেতে পারে, কিন্তু মানুষের মনে আগুনটা কিন্তু যত দিন যাচ্ছে তত বাড়ছে। কতগুলো জিনিস বলো, ডিউটি রোস্টার থেকে ওই হোস্টেল তালিকায় যারা রোগী ভর্তির যারা ছিলেন, যারা সেই সময় ওইখানে যারা পেশেন্টের পার্টিরা ছিলেন, তাদেরকে কিন্তু ইন্টারোগেট করা হয়নি। দেখো, সিবিআই এর হয়ে জবাব দিয়ে এখানে আমরা কেউই করতে পারবো না, কারণ কেউই সিবিআই এর আমরা মুখপাত্র নই, কেউই নয়। তার জন্য সিবিআই কি কি কাজ করছে না সেই প্রশ্নগুলো কিন্তু উঠছে। সিবিআই এর ওপরে কিন্তু আমাদের কারোর কিন্তু কোনো বিরোধিতা নেই, বরং সিবিআই এর ওপরে অত্যন্ত বেশি আস্থা আছে, কেননা রাজ্য সরকারের হাত থেকে সেটা সিবিআই এর কাছে গেছে। তো অভয়ার মা বাবা সেটা জানতে চেয়েছে, যে অভয়ার মা বাবা জানতে চেয়েছিল যে কি কি প্রসিডিংস হচ্ছে, কিন্তু সিবিআই ডিরেক্টর কিংবা যে এখানকার যিনি রাজ্যের ডিরেক্টর, তিনি ওনাদেরকে ঠিকমতো ব্রিফ করছেন না। সিবিআই ওনার মেয়ের খুনের তদন্ত করছেন, কিন্তু তারকে কিছু জানাচ্ছে না। তার অ্যাডভোকেটরা বলছেন যে কি হলো তার সেটা আমাকে জানান, সেইগুলো জানাচ্ছে না। সমস্যাটা সেইখানে দাঁড়িয়ে, সমস্যাটা হচ্ছে কেন সিবিআই এত হালকা চালে খেলছে, কোথায় অসুবিধা, সিবিআই কি কি অসুবিধা আছে বলো। ঠিক আছে, আমি ধরে নিলাম 14 আগস্ট সব ভেঙে চুরে তছনছ করে পুরো প্রমাণ লোপাট করে দিয়েছে, হতেই পারে। তাহলে সিবিআইকে তো এভিডেভিট দিয়ে বলতে হবে যে কজ অফ অকারেন্সের জায়গা পুরো পাল্টে গেছে, এইটা পুরো ভেঙে দেওয়া হয়েছে, এর জন্য রাজ্য সরকারকে কনভিক্টেড না 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 আমি একটু বলে নিই এভিডেভিটে বলতে হবে যে রাজ্য সরকারকে কনভিক্টেড করা হলো, অর্থাৎ রাজ্য সরকার এই দায়টা করা হলো। এইটা কিন্তু সিবিআই বলছে না। সিবিআই বলছে যে আমরা যখন গেছি অনেক কিছু পাইনি, এই পাইনি বলে গোল গোল করে রাখলে হবে না। তুমি বলো না টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হলো, এখানেই প্রশ্ন আমার, এই প্রশ্ন নিয়ে আমি একটা বিরতি নেব, যে এই যে আন্দোলন আজকে হলো, হয়তো কালকে এই আন্দোলন হবে কি হবে না কেউ জানে না, কিন্তু বিচার পাওয়ার জন্য যে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু এর সমাধানটা কোথায় আসলে? আমি এই নিয়ে ফিরছি একটা বিরতির পর। কেতন, তোমাকে দিয়ে আমি শুরু করব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকো। গেস্টরা এসে গেছে। প্রিয়াজি, শাহরুখ, মেইন ডোর তো ওইদিকে, কিন্তু টয়লেটের ডোর তো এইদিকে। মানে গেস্টরা টয়লেট দেখবেন তো আমার সম্পর্কে কি ভাববেন? হারপিক আছে না, হারপিক টোটাল ক্লিন। এটি ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত কড়া দাগ দূর করে, টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে। বাহ, নতুন টয়লেট। ইয়েস, নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না। ফিরে এলাম বিরতির পর। দেখছেন পোস্ট এডিট। আমার কাছে একেবারেই সংক্ষিপ্ত সময়, এটাই পোস্ট এডিটের শেষ পর্ব। বিষয়টা হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে আর জি কর কাণ্ডের 1 বছর পূর্তি, এবং বলা যেতে পারে যে সেই দিন আমরা স্মরণ করছি। অবশ্যই আমরা শোকাহত, মর্মাহত, কারণ বিচার এখনও অধরা। আজকেও পথে নেমেছিলেন তিলোত্তমার পরিবার, তারা পথে নেমে প্রতিবাদ দেখিয়েছেন, এবং তারই মধ্যে তারা পুলিশের প্রহারে তাদের আঘাতও লেগেছে। এটা সত্যি অনভিপ্রেত ঘটনা তারই মাঝে। কিন্তু বিষয় যে এই আন্দোলন আজকে হলো, কাল হবে কি হবে না সেটা কেউ জানে না, কিন্তু বিচার পাওয়ার জন্য যে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, এর সমাধানটা কোথায় আসলে? আর আজকের এই অভিযান সত্যি কি সফল? এই নিয়ে আজকে আমি প্রত্যেকের কাছেই যাব এই প্রশ্ন নিয়েই। প্রথমে আমি কেতনের কাছে যাব। কেতন, সত্যি দেখুন, ইনভেস্টিগেশন নিয়ে যেটা হচ্ছে, বা এই যে মানে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্নটা হচ্ছে, সেখানে তো একটা অদৃশ্য কারণ দেখা যাচ্ছে। মানে ঠিক যেমন আপনি দেখুন যে শুধুমাত্র ট্রান্সলেটর না পাওয়ার জন্য, মানে বাংলা থেকে ইংরেজি বা হিন্দি ট্রান্সলেট না করতে পাওয়াতে কেষ্টমন্ডল ছাড় পেয়ে যায় এই একই সিবিআই এর হাত থেকে। ঠিক সেই সিবিআই, কেন্দ্রের সিবিআই হাত থেকে সন্দীপ ঘোষও ছাড় পেয়ে যাচ্ছে, টালা থানার ওসিও ছাড় পেয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তো আমাদেরকে বুঝতে হবে যে মেলটা কোথায় রয়েছে, বা এই যে সেটিংটা কোথায় রয়েছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে।
আর বাকি দেখুন তামান্নার কথা বলুন বা অভয়ার কথা বলুন, এরও তো মানে তৃণমূল তো দেখিয়ে দিচ্ছে যে তারা একেবারে প্রকৃত ধর্ম নিরপেক্ষ। এদের সন্ত্রাসের আগে কোনো জাতি ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে তারা সন্ত্রাস চালাচ্ছে, যেই তৃণমূলের সামনে আসছে তাকেই তারা খুন করে দিচ্ছে, এখান থেকে সরিয়ে দিচ্ছে। এই হচ্ছে স্বৈরাচারী তৃণমূলের নীতি। আর কিন্তু এখানে আমার প্রশ্ন যে 226 দিনও আমরা অনশন করতে দেখছি কোথাও গিয়ে, সেখানে আমরা দেখছি যে সেটার কোনো কিন্তু লক্ষ্য পূরণ হচ্ছে না, মানে আন্দোলন করছে বিরোধীরা কিন্তু সেই আন্দোলনের কোনো লক্ষ্য পূরণ হচ্ছে না। সেখানে কোথায় সমস্যাটা? বিরোধীরা কি দুর্বল এ রাজ্যে? অনেক না ব্যাপারটা হয় বলতো অনেক সময় না যে হচ্ছে না কেন, অনেক সময় যে ক্ষতি হয় সেটা বাইরের অংশ থেকে হয়, সেখানে কি ক্ষতিটা কতটা হলো বোঝা যায়। অনেক সময় ভেতর থেকে পুরোটা ক্ষতি হয়ে যাওয়ার পর দম করে পড়ে যায়, এমন একটা পরিস্থিতিতে আসে। তাই এই যে অহংকার এই যে সরকারের রয়েছে, তাদের যে সংখ্যাগরিষ্ঠতার যে অহংকার রয়েছে, এই অহংকারটাই হচ্ছে কিন্তু মানে আগামী দিন যে মানে পরাজয়ের বা আগামী দিন যে ধ্বংস হয়ে যাওয়ার, মানে এই অহংকারটাই হচ্ছে তার মানে সূচনা। যাদের মধ্যে অহংকারটা চলে আসবে তারাই আগামী দিনে ধ্বস্ত হবে। এটা মানে একটা এটার মানে প্রাকৃতির বানানো একটা নিয়ম আর কি। তাই তৃণমূলের আজকে দিনে যে ঔদ্ধত্য, তৃণমূলের আজকে দিনে যে অহংকার আমরা দেখতে পাচ্ছি, এই অহংকারের নিরিখে আমরা বলতে পারি তাদের শেষ কিন্তু খুব সামনে। বেশ, সুপ্রিয়, আপনার কি মনে হয় যে আজকের অভিযান কি সফল? অবশ্যই সফল, এটাতে তো কোনো প্রশ্ন চিহ্ন দাঁড়াতেই পারে। যে পুলিশ যে লাঠিচার্জ করতে হলো তার মা বাবার উপরে, এর থেকে বড় মানে অপ্রীতিকর ঘটনাতে নির্লজ্জতা আর কোনো প্রমাণকে পাওয়া যায় না, মানে পাওয়া যায় না। এটা হলো একটা 2 নম্বর বিষয়। আপনি একটা প্রশ্ন করছেন যে বারবার করে যে এর ফল কি হবে, মানে এই আন্দোলনের ফল কি হবে। কিন্তু তাপস মালিকের হত্যাকাণ্ডকে সামনে রেখে 2007 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেটা ফলস্বরূপ হিসাবে সরকারের পরিবর্তন হয়েছিল, কারণ তারা মনে করেছিল সরকারের জন্য পুরোপুরি দায়ী। তাই সরকারের পরিবর্তন 4 বছর পর হয়েছিল। আমাদের অপেক্ষা করতে হবে, আমরা নিশ্চিতভাবে সরকারি তন্ত্র বিরোধিতা করতে গেলে তার লাঠির ঘাত খেতে হবে। আমি কোনোদিনও একজন আইনের ছাত্র হিসাবে, আমি একজন আইনজীবী হিসাবে এটা মনে করি যে আপনারা সকলেই একটা কথা আমরা বলছি যে বিচার হয়নি, এটা বলা যায় না। আমি আবার আপনাদের জন্য বলছি, এটাকে আদালত অবমাননা বলা। বিচার কিন্তু একটা হয়েছে, হ্যাঁ, আরো সঠিক তদন্ত বা বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন, এটা আমরা বলতে পারি। কিন্তু বিচার হয়নি এটা বলা যায় না। আর তৃতীয় আমার একটা প্রশ্ন থাকবে, যখন কেতান থেকে শুরু করে কংগ্রেস বা লীগের দ্বারা যারা আছে, তারা ইয়াং চ্যাপ যারা লড়াইটা দিচ্ছে, সত্যিকার, এটা আমি ব্যক্তিগতভাবে কোথাও না কোথাও এই লড়াই আমি বলছি না, বিরোধীরা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব মধ্যে রয়েছে। বিজেপি সারা লড়ছে নাকি আপনি বলুন তো? দেখুন, কংগ্রেস এখানে বিরোধিতা করছে, আমি তাতে অস্বীকার করবো না। সিপিআই বিরোধিতা করছে, প্রথম দিক থেকে আমি কোনো অস্বীকার করবো না। কিন্তু যখন দেখি বেবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর ডাকে যখন একসাথে নৈশ বসুচ্ছে, তখন আপনি বলুন তো এখানকার বাংলার মানুষ কাদেরকে বিশ্বাস করবে? আমি বলবো কেদারদেরকে, যারা তারা স্বচ্ছ মনে তারা লড়াইটা দিচ্ছেন, এটা তাদের পার্টি হাইকমান্ডকে বলুন যে তৃণমূলের সাথে যদি বিরোধিতা করতে হয়, তৃণমূলের যে রাজনৈতিক তন্ত্র যেটা চলছে, তন্ত্রের বিরোধিতা করতে হয়, তাহলে রাহুল গান্ধীকে এটা বুঝতে হবে যে রাজ্যে এক আর কেন্দ্রে এক, এটা করলে হবে না। বিরোধিতা তো দৃঢ়ভক্ত হবেই। কেতান যে কথা বলেছে আমি তার সাথে একমত করে শেষ করবো, সেটা হচ্ছে যে রাজনৈতিক কোন দল আজকে মিছিলে গেল সেটা ইমেটেরিয়াল। কালকে কংগ্রেসও যেতে পারে, কালকে সিপিএমও যেতে পারে, অভয়ের মাসাল, তাতে আমাদের কিছু যায় আসে না, যেতেই পারে। কিন্তু বিরোধিতাটা হচ্ছে রাজতন্ত্রের, সরকারি তন্ত্রের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধেও নয়। তো দেবব্রতার মাথায় এটা ঢুকবে না, উনি ওনার মাথা উপরেই যায়। তো যাই হোক, সরকারি তন্ত্রের বিরুদ্ধাচরণ করতে গেলে সবাইকে একভাবে নামতে হবে, এটা আমার। রিতেশদা, অভিযান শেষ হলো আজকে, অভয়ার খুনের বিচার চেয়ে অভয়ার খুনিদের শনাক্তকরণে এক পাও কি এগোনো গেল? কি মনে হয়? দেখো, আন্দোলন কোনো সময় বাদ মানে না, মানে সময় ধরে ধরে আন্দোলন তো হয় না। আন্দোলনের মতো হয়, কেননা 400 বছরের আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের উপরে রাজত্ব করেছে, কিন্তু তারপরেও কিন্তু আন্দোলনের ফলেই কিন্তু তাদেরকে সরে যেতে হয়েছে। অর্থাৎ আন্দোলন কোথাও না কোথাও একটা জায়গায় শুরু হয় এবং কোথাও না কোথাও গিয়ে সেটার একটা ফল হয়। এবং এই যে অভয়ার লড়াই কিন্তু একটা সামগ্রিক লড়াই। তুমি অভয়ার লড়াইতে দেখবে যে এখানে কিন্তু নেতা মন্ত্রীর কোনো গল্প নেই। তুমি বলো উই ওয়ান্ট জাস্টিস, কোন পার্টি বলেছে বলো তো? মানুষ বলেছে। মানুষ বলা শুরু করেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এবং তারপরে দাঁড়িয়ে আস্তে আস্তে মানুষ বলতে শুরু করেছে উই ডিম্যান্ড জাস্টিস। অর্থাৎ মানুষের মনের মধ্যে জাস্টিসে তুমি দেখবে পাড়ায় পাড়ায় যেখানে খুশি যাও, তুমি শুধু একবার উই ওয়ান্ট জাস্টিস বলো, তোমার সাথে বলবে উই ওয়ান্ট জাস্টিস। কেননা এইটা এখন একটা মানুষের মনে ঢুকে গেছে যে পশ্চিমবঙ্গের বুকে জাস্টিস পাওয়া যায় না, জাস্টিসকে আদায় করতে হবে। এই লড়াইটা চলবে। এবং একটা আশ্চর্য একটা কথা এর মধ্যে উঠে এসেছিল, থ্রেট কালচার। দেখো, থ্রেট কোনোদিন কালচার হতে
পারে না। আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে থ্রেট কোনোদিন কালচারে পরিণত হয়নি। আমরা এই থ্রেট কালচার যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। সেই লড়াইয়ের ক্ষেত্রে আমাদের পাশে যদি কেউ দাঁড়ায় অত্যন্ত ভালো, যদি নাও দাঁড়ায় আমরা তো ছেড়েই দাও, সাধারণ মানুষ যদি লড়ায় তার সেখানে লড়াই হবে। হাতে আর সময় নেই। দেবব্রতদা দেখুন, এই কংগ্রেস প্রতিনিধি বললো, বিজেপি প্রতিনিধি বললো এবং বাম প্রতিনিধি বললো, তো কংগ্রেস দেখুন মোটামুটি 77 সালে চলে গেছে। বিগত 50 বছর তারা ওই রাইটার্স কেমন দেখতে কিংবা নবান্নর ভেতরটা কেমন দেখতে তারা দেখেনি, অতএব তারা বুঝবেও না এখানে রাজনীতিটা কেমন চলছে। দ্বিতীয় কথা, এইবার এই বাম 34 বছর তারা ছিল, তাদের শাসন মোটামুটি দেখেছে আর কী ধরনের তারা শাসন করতো, খুন ধর্ষণ ইত্যাদি নিয়ে কথা তারা বলে, মানুষ তারা মোটামুটি বোঝে। আর বিজেপির কথা যদি বলতে চায়, সারা ভারত জুড়ে তাদের যে দোকান ফোকানগুলো রয়েছে তারা দেখছে, কারণ সরকার একটা চেয়েছিল অপরাজিতা বিল আনতে, একটা কঠিন আইন দরকার ছিল এই সামাজিক ব্যাধিটাকে সমাজ থেকে মুক্তি পেতে। একদম বলা হচ্ছে হ্যাঁ একটা অপরাজিতা বিল, কিন্তু তারা সেটা বিল দিয়ে কি আটকানো যায়? তোমরা ফাঁসি চাও না, চেপে যাও, ধর্ষণকে আটকানো যায়। আবার সঞ্জয় রায় নিয়ে বিল দিয়ে বলতে দাও, আর বিল দিলেও তাতে অভয়ের সন্দীপ রায় ভারত জুড়ে না। অপরাজিতা পাস হতো, সবথেকে বেশি সাফার করতে বিজেপি, কারণ সবথেকে বেশি খুনি এবং ধর্ষক তাদের দল রয়েছে। এটা আমার তথ্য বলছে না, বিজেপি কর্মীদের মধ্যে সব থেকে বেশি খুনি ধর্ষণ রয়েছে সারা দেশ জুড়ে। দেখো কদিন আগে প্রজ্জ্বল রাবেন্না ইত্যাদি যারা দেখতে পেয়েছি, কুস্তিগির ইত্যাদি, তাদেরকেও তারা ছাড়েনি, দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিকভাবে যে কাজকর্ম করছে এবং যে প্রমাণ, একদমই সময় শেষ, প্লিজ দেবব্রতদা। তাদের কথা কেউ সিরিয়াসলি নেয় না। একদমই আজকে আমরা আবারও দেখলাম পথে প্রতিবাদে রাজপথ, বেশ শেষ করব। আমরা আজকে আবারও দেখলাম যে পথে প্রতিবাদে নামলেও বহু মানুষ, তিলোত্তমার পরিবার তারাও সামিল হয়েছিলেন এবং সামিল হয়েছিলেন আরও এক সন্তানহারা মা। এর পরবর্তী আন্দোলনের কি গতিপথ অবশ্যই আমাদের নজর থাকবে। আজকে এখানেই শেষ করছি এবং আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পোস্ট এডিট। আপনারা প্রতি মুহূর্তে নিউজের জন্য আপডেট রাখুন। নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।